সম্পত্তি শূন্য এবং তারা সেই চারজনই প্যানের তথ্য দিয়েছে। তো আজকালকার দিনে শূন্য সম্পদ থাকা তো একটু বিস্ময়কর ব্যাপার। তো সেই শূন্য সম্পদ থাকা প্রার্থীদের নামটা পড়ে দিচ্ছি। 1 নম্বর স্থানে রয়েছেন মৌসুমী ঘোষ, দক্ষিণ 24 পরগনার বেহালা পশ্চিম থেকে নির্দল প্রার্থী। এসব শূন্য, কোনো সম্পত্তি নেই। দ্বিতীয় স্থানে আসিফ হোসেন, হাওড়া জেলার হাওড়া মধ্য নির্বাচনী কেন্দ্র থেকে লড়ছেন আম জনতা উন্নয়ন পার্টির হয়ে, এনারা সব শূন্য। 3 নম্বর স্থানে শাহজাদি পারভিন, ইনি হাওড়া জেলাতে উলুবেড়িয়া পূর্ব থেকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ক্যান্ডিডেট, এনারও কোনো সম্পত্তি নেই। আর 4 নম্বর স্থানে শেখ হাবিব, ইনি হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ থেকে আম জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়ছেন, এনারও কোনো সম্পত্তি নেই। তো 4 জন জিরো অ্যাসেট ক্যান্ডিডেটস। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা পড়ি, সবচেয়ে কম সম্পদ রয়েছে দ্বিতীয় দফায় কোন 3 জন। 3টে নাম পড়ে দিচ্ছি। 1 নম্বর স্থানে দিলীপ সানফুই, দক্ষিণ 24 পরগনা ক্যানিং পশ্চিম, নির্দল প্রার্থী, মোট সম্পত্তি 1000 টাকা। দ্বিতীয় স্থানে শেখ মহিনুদ্দিন, হাওড়া জেলার পাঁচলা থেকে আমরা বাঙালি দলের প্রার্থী, এরও 1000 টাকা সম্পত্তি। 3 নম্বর স্থানে কৌশিক মন্ডল, উত্তর 24 পরগনার বসিরহাট উত্তরের নির্দল প্রার্থী, এর 1500 টাকা সামগ্রিকভাবে সম্পত্তি। এরা 3 জনই প্যানের তথ্য দিয়েছে। 3 জন সবচেয়ে বেশি ঋণ বা দেনা থাকা প্রার্থী। 1 নম্বর স্থানে আছেন আহমেদ জাভেদ খান, কসবা থেকে তৃণমূল প্রার্থী, মোট সম্পত্তি 39 কোটি টাকার বেশি, মোট ঋণ বা দেনা 43 কোটি টাকার বেশি। দ্বিতীয় স্থানে সোমনাথ শ্যাম ইছিনি, তিনি উত্তর 24 পরগনার জগদ্দলের তৃণমূল প্রার্থী, মোট সম্পত্তি 34 কোটি টাকার বেশি, মোট দেনা 40 কোটি টাকার বেশি। তৃতীয় স্থানে দীপঙ্কর জানা, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বিজেপি প্রার্থী, মোট সম্পত্তি 22 কোটি টাকার বেশি, মোট দেনা 10 কোটি টাকার বেশি। এবং এর মধ্যে আবার ওনার 61 লক্ষ টাকার বিতর্কিত দায় এরা দেনা, এরাও সবাই প্যানের তথ্য দিয়েছে। আচ্ছা, অর্থনৈতিক দিক থেকে লাস্ট যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আয়কর রিটার্নে সব থেকে বেশি ধনী প্রার্থী কারা। এই 3টে নাম। 1 নম্বর স্থানে রয়েছেন বিজেপির শারদত্ত মুখোপাধ্যায়, ইনি বিধাননগর কেন্দ্র থেকে লড়ছেন, এর মোট সম্পত্তি 15 কোটি টাকা। ইনি পেশায় চিকিৎসক, এনার জীবন সঙ্গিনীও পেশায় চিকিৎসক। 2024-25 আর্থিক বর্ষে আয়কর রিটার্ন দিয়েছেন। এনার এবং এনার স্পাউসের মোট আয় 4 কোটি টাকার বেশি, যার মধ্যে নিজের আয়টাই 4 কোটি টাকার বেশি বলে ইনি দেখিয়েছেন। দ্বিতীয় স্থানে সমীর চক্রবর্তী, ইনি তৃণমূলের, ইনি পান্ডুয়া নির্বাচনী কেন্দ্র থেকে লড়ছেন, এনার মোট অ্যাসেট হচ্ছে 76 কোটি টাকার বেশি। ইনি এবং এনার স্পাউস ব্যবসা করেন, এনারাও 24-25 সালে রিটার্ন দিয়েছেন। এখানে সামগ্রিকভাবে ওনার এবং ওনার স্পাউসের এবং ডিপেন্ডেন্টদের একসাথে এনারা দেখিয়েছেন আয়কর রিটার্নে 4 কোটি টাকার বেশি আয়, যার মধ্যে নিজের আয় 3 কোটি টাকার বেশি। আর 3 নম্বর স্থানে ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেসের, ইনি কলকাতা পোর্ট থেকে লড়ছেন, মোট সম্পত্তি 22 কোটি টাকার বেশি। এনার এবং এনার স্পাউসের ব্যবসা রয়েছে, ব্যাংক ইন্টারেস্ট থেকে আর্নিং রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সম্ভবত বেতন এবং অন্যান্য ওনার নিজের রয়েছে। 24-25 সালের আইটি রিটার্ন অনুযায়ী উনি এবং ওনার স্পাউসের কম্বাইন্ড ইনকাম 3 কোটি টাকার বেশি, যার মধ্যে ওনার ব্যক্তিগত ইনকাম 1.71 কোটি টাকা। যারা সংঘটিত সম্পদ বা তাদের বিরুদ্ধে যে মামলা মকদ্দমা আছে সেসবে আমরা তাদের সংঘটিত কথাগুলি আপনাদের কাছে উপস্থাপিত করেছি। এর থেকে আপনারা তো অনেকেই যারা সাংবাদিক, আমি অনুরোধ করবো সম্ভব হলে সেই যারা এই ইলেকশনে যে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হয়েছে তাদের বিষয়ে আপনারা অনুসন্ধান করুন। আপনাদের কর্তব্য কিন্তু কেবলমাত্র তথ্যগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করা নয়, আপনাদেরও একটা দায়িত্ব আছে দেশের, আপনার দায়িত্বশীল নাগরিক হিসেবে মানুষের কাছে প্রকৃত সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আমি আশা করব অন্তত
যারা নির্বাচিত হবেন তাদের বিষয়ে যে মকদ্দমাগুলি আছে এগুলো অনুসন্ধান করুন, আপনারা আরো মানুষের কাছে সেই সংবাদ জানান কেন কি কারণে সে মামলাগুলি কবে হয়েছে, আর তার সত্যতা বা আর মিথ্যা কিনা সে মকদ্দমা বিচারটা আমাদের নয়, আপনাদের নয়। আপনাদের কর্তব্য এই মামলাগুলি ত্বরান্বিত হোক, মামলাগুলি যাদের বিরুদ্ধে হয়েছে তিনি হারুন বা জিতুন, এই মামলাগুলি সম্বন্ধে মানুষের জানা, মানুষকে কেমন মানুষকে আমরা আপনারা ভবিষ্যতে প্রার্থী হয়েছেন, কেমন করে আপনারা মানুষের জনপ্রতিনিধি ভাবে বিবেচিত হওয়ার জন্য উপস্থাপিত করেছে। স্যার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যেরকম ভোট দেওয়া যেমন আমাদের অধিকার এবং যারা ভোটাধিক মানে যারা নির্বাচিত হবেন মানে যারা দাঁড়াচ্ছে তাদেরও তো যে মানে তাদের সব দিক থেকে যে ক্লিয়ার থাকার ব্যাপারটা, কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ এই যে এত রকম মানে নানা রকম কেউ অনেক ক্রিমিনাল রয়েছে, কেস রয়েছে বা প্রচুর অবৈধ সম্পত্তি রয়েছে বা নারী নির্যাতন, মানুষ ওই দিকেই কেন নির্বাচিতগুলি আইনত অর্জন করেছেন এবং না করেছেন সেটা তো আমরা বিচার করছি না। না বলছি সাধারণ মানুষের তো ফেয়ার মানে মানে যাদের তাদের ভোট দেওয়া উচিত বা এই যে নতুন যারা আসছে, কিন্তু দেখা যায় সাধারণ মানুষ কেন এই জায়গাটা বুঝতে পারে না যে ইয়াং জেনারেশন বা ফেয়ার। তবে আমার ব্যক্তিগত কথা যে জিজ্ঞেস করে যে আমরা যে সমস্ত তথ্য পরিবেশন করি সেগুলি ফলো আপ করা বা সেই সম্বন্ধে অনুসন্ধান করার কর্তব্য যেমন আপনাদের আছে, এমনি জনসাধারণের মধ্যে আমরা তো নিজেদের পণ্য করি, একটা কেস অন্তত এক্সাম্পল হিসেবে দেখার চেষ্টা করা তো উচিতই। তবে এটা একটা সম্ভব একটা ইনকুইজিশন যাকে ইংরেজিতে বলা হয় একসময় যেমন হয়েছে, সেটা থেকে করা সম্ভব নয়। তবে অন্তত যারা নির্বাচিত হবে তাদের নামে কি ধরনের মকদ্দমা কেন পড়ে আছে সত্য বিচার করার আমাদের অধিকার নয়। হতে পারে সব মামলা সত্য নয়, সব মামলা হয়তো নয়, কিন্তু কিছু মামলা হওয়া সম্ভব, সত্যতা আছে। এবং মামলার তো অনেক সময় সাফল্য আছে বা অসাফল্য সময়টা এত বেশি হয়ে যায় যে আমরা আপনারা সকলেই কথার সন্নিধান করছি, কিন্তু তার তো সেটা তো অন্য সময় একটা আলোচনা করুন, আপনারা দেখুন যে আদালতে বিলম্ব কেন যাতে আমরা ধৈর্য হারাচ্ছি এবং তার গুরুত্বটাও কমে যাচ্ছে এই বিচার। স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এসআইআর এর ফলে এবারে যারা ভোট দিতে পারছেন না, বহু বৈধ ভোটার যারা ভোট দিতে পারছেন না, ভোট মানে ভোটাধিকার আমাদের মৌলিক অধিকার, তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? গণতান্ত্রিক দেশে এটা তো কাম্য নয়, অথচ ওই নির্বাচনটা হচ্ছে। নির্বাচন তো হতেই হবে, কিংবা রাষ্ট্রপতি শাসন চালু করে এদের জায়গায় করতে হবে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে। যে প্রাদেশিক সভাগুলি আছে বা যে আছে তাদের তো সময় শেষ হবে, কিন্তু ভোটে বিলম্ব যেটা করতেছে সেটা তো একাধিক কারণ। আমি যদি আমার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করে, নিশ্চয়ই এত অল্প সময় এত বড় বিপুল সংখ্যক মানুষের বৈধতা বা তাদের ইলেক্টর হওয়ার ক্ষমতা আছে বা তারা অর্জন করেছেন কিনা এটা বিচার করার সময় ছিল না। এত অল্প সময় নিশ্চয়ই করা সম্ভব ছিল। এই নিয়ে যেভাবে একটা রাজনৈতিক আন্দোলন করা হলো, এটাও তো বোধহয় বিলম্বের একটা কারণ। সময় অন্তত সংক্ষিপ্ত করা হয়, এটাও যেমন এমনি অন্যায়, এমনি অন্যায় হচ্ছে যে আমরা এই নিয়ে এত আন্দোলন করলাম কার জন্য? যারা ভোট আমি ব্যক্তিগত ভাবে ভোট দিয়ে দিবা এসেছেন, তারা তো ব্যক্তিগত ভাবে দেখেছি তাদের কোনো মতামত নেই, কিন্তু যে নিয়ম অনুযায়ী তারা অভিজ্ঞ নন, অসুবিধা হচ্ছে বাড়ি গিয়ে না পেরে ডাউটফুল এইভাবে নাম আসলে এর থেকে ভবিষ্যতে শিক্ষা পেলে হয়তো ভালো হবে।